জনাব সালাউদ্দিন সাহেব বিভিন্ন তার অ্যাক্টিভিটিস এর মাধ্যমে আজকে জাতির কাদের ওবায়দুল কাদের 15 বছরে যা হয়েছে তা সালাউদ্দিন সাহেবের 1.5 মাসে সেই অবস্থা পৌঁছে গেছে তার কিছু কাজের কর্মের কারণে। ইভেন কি আমি বিশ্বাস করি, আমার কাছে তথ্য আছে, বিশ্বাস করি বিএনপির ভিতরে বড় একটা অংশ সালাউদ্দিন সাহেব সহ্য করতে পারছে না। তার কারণে দল একটা পরে একটা এখন মানে বিভিন্ন দুর্নামের ভাগীদার এবং সুনাম থেকে বঞ্চিত হয়ে এবং আস্তে আস্তে বিএনপির জনসমর্থন কমতেছে এই লোকটার কারণে। সালাউদ্দিন সাহেব যদি এখানে জনপ্রিয়তা হারায় তাতে কিছু যায় আসে না, সরকারের বা রাষ্ট্রের কিছু হবে না, কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু একটা ফ্যাক্টর। তিনি কিন্তু যদি তার উপরে যদি জনগণ আস্থা হারাই ফেলে তাহলে যাবে কোথায় জনগণ বলেন? রাতারাতি কি একটা নির্বাচন দিয়ে আরেকটা সরকার আসা সম্ভব? এগুলো আগে তো পেট বাঁচানো, তারপরে না আপনি নীতি বাক্য শোনাবেন, দেশের কথা শোনাবেন। আর দেশের জন্য 18 কোটি মানুষ বা একটা দেশে 100% মানুষ কখনোই দেশপ্রেমিক হয় না, কখনোই মানুষ দেশের কল্যাণে। এর কিছু মানুষ একটু এরকম ভুল করবেই, সব মানুষ শিক্ষিত না, সমান জ্ঞানী না। হ্যাঁ, আমিও মনে করি কিছু হচ্ছে, তবে সেই পরিমাণটা 5%ও না, 2 থেকে 3% হতে পারে। তেল যতটুকু বিক্রি হয় তার 2 থেকে 3% বা হাইস্ট 5%। পাম্পে যদি একজন 1 লিটার তেল বেশি নেয়, ওখানে মোবাইল ক্যামেরা অন করে দাঁড়ায় থাকে অন্য কাস্টমাররা যে তারা একটু বেশি দিল কিনা। পাম্পের মালিকরা রীতিমতো হিমশিম খাচ্ছে। যে আমি নিজে একটা পাম্পের আজকে দেখছি, আমাকে ফোনে লাইভে দেখাইছে, নরসিংদীতে মালিক নিজে তেল দিচ্ছে, স্টাফরা তো আছেই। কেন? কোন কারণ হলো যে একটা বিশৃঙ্খলা ঘটে গেলে, মারামারি হলে দেখা যাবে যে পাম্পটা ক্ষতিগ্রস্ত হবে, এই ভয় থাকে। উনি বললো যে আমি 9,000 লিটার তেলে আমি কমিশন পাই ভাই 27,000 টাকা, আমি স্টাফদের বেতন দিয়ে 1,000 টাকা একজন দৈনিক আমরা ইনকাম করতে পারি না। কিন্তু তারপরে এটা তো বন্ধ করতে পারছি না, কারণ যে অবস্থা, বরং আমার লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার সম্পদ এখানে বরং ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আতঙ্কে থাকি। এই জন্য ফুল টাইম মালিক নিজে ওখানে ডিউটি করে। কেন? যে মানুষের যে কোনোভাবে জানি হয়তো, সুতরাং ওখানে কোনোভাবে তেল এদিক সেদিক, তেলের গাড়ি কখন আসে তার আগে থেকে কাস্টমার এসে দাঁড়াই থাকে পাম্পে। সুতরাং তেলের গাড়ি থেকে যদি কোনোভাবে পাম্পের মালিক একটু সরায় 100 লিটার 200 লিটার, সুযোগ নাই। পাম্পে গাড়ি এসে ওখানে আনলোড হবে, আনলোড হওয়ার পর থেকেই গাড়িগুলোতে লোড দেওয়া শুরু হবে এবং শেষ পর্যন্ত হাওয়া না ঢোকা পর্যন্ত, অর্থাৎ 1 ফোঁটা তেল থাকতে পর্যন্ত কাস্টমাররা ওখান থেকে যায় না, বরং তারা আবার অপেক্ষা করে পরের গাড়ি পরের দিন কখন আসবে সেটার জন্য। এই অবস্থার মধ্যে কেউ তেল স্টক করছে, এগুলো একেবারেই মানে গ্রহণযোগ্য কথা না। হ্যাঁ, সারা বাংলাদেশ তো সব জায়গায় একরকম না, কিছু হইতে পারে। এই তো বললাম সেটা পার্সেন্টেজটা নট মোর দেন 5, এটা ইটস বিলো 2-3% এর মধ্যে। সুতরাং ওইটুক তেল স্টক করে জাতীয় ক্রাইসিস তৈরি করা যায় না, জাতীয় ক্রাইসিস তৈরি করা যায় না। কিছুক্ষণ আগে নিউজ হলো যে তেলের দাম বাড়ানো হয়েছে, এখন অক্টেনের দাম 20 টাকা লিটারে বাড়ানো হয়েছে, তেলে ডিজেলের দাম 15 টাকা বাড়ানো হয়েছে। তো এখন এই যে তেলের দাম যাতে বাড়াবে এরকম সম্ভাবনা থেকে কিছু তেল স্টক করার কথা হয়েছিল। তো তেলের দাম তো এখন বাড়ানো হলো। তো এখন তো নিশ্চয়ই আপনার ক্রাইসিস থাকবে না, কিন্তু আমার বিশ্বাস এই ক্রাইসিস যাবে না। কারণ এটা দামের কারণেও না, এইটা মানুষের ওই ইয়ার জন্য না। মানুষের পর্যাপ্ত তেলই পাচ্ছে না, সেখানে আর স্টক করে কি করবে? এমন কিছু গাড়ি আছে যেগুলো 100 লিটার 150 লিটার তেল লাগে দৈনিক, তাকে দেওয়া হয় 20 লিটার 30 লিটার ডিজেল, তো সেখানে আবার কি স্টক করবে? সুতরাং এইগুলা কথার কোনো নাই। আর এটা ম্যানেজমেন্ট ক্রাইসিস আমি বলবো না, যে ম্যানেজমেন্ট তেলের জিনিসটাই যদি তাকে ম্যানেজ করে কি হবে। এখন জানেন বিপিসি কি করে? আমার কাছে তথ্য আছে, কারণ আমি বললাম আমার সাথে আই এম ইনভলভ উইথ দিস বিজনেস। তেলের আগের দিন, কালকে কোন পাম্পের মালিককে কত লিটার তেল দেওয়া হবে তা আগের দিন রাতেই সেটাকে মানে একদম পাবলিশ করে দেয় ওই থেকে, বিপিসি থেকে, অর্থাৎ ওই ডিপো থেকে, যে আপনি কালকে এত টাকার পে অর্ডার করবেন, এত লিটার তেল আপনাকে দেওয়া হবে। এখানে আর লুকোচুরির কিছু নাই, এখানে আর কোনো হাইড অ্যান্ড সিক করার সুযোগ নাই। সুতরাং এখানে ম্যানেজমেন্টের খুব একটা, বিপিসির লোকরাও জান পরান দিয়ে খাটাখাটনি করছে, দেশের এই ক্রাইসিস মোমেন্টে সরকারকে সহযোগিতা করছে। বরং আমি তো বলবো, এই যে যেমন রাশেদ প্রধান যেমন একটা কথা বলছেন যেগুলো আসলেই দৃষ্টিকটু, একই সাথে আমি তো বলবো এই যেমন আমি একটা আজকে ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়ায়, একজন বাইকার, একজন মোটরসাইকেলের চালক, তিনি এই যে তেজগাঁও ট্রাস্ট ফিলিং স্টেশনে সেখানে তেল নিতে এসে
কোনো একটা সোশ্যাল মিডিয়ার সামনে সে এমন একটা মন্তব্য করলো প্রধানমন্ত্রীকে নিয়ে, খুবই বাজে ভাষায় একদম উনি কথা বললেন, যেটা আমারও শুনতে খারাপ লাগছে সত্যিকার অর্থে। কারণ দেখেন, একটা দেশের প্রধানমন্ত্রী হলো একটা ঐক্যের প্রতীক, একটা দেশের প্রধানমন্ত্রী হলো ওই দেশের একজন রাহাবার, একটা দেশের প্রধানমন্ত্রী হলো ওই জাতির দুর্দিনে সুদিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক। সবাই যখন ফেল করবে তখন প্রধানমন্ত্রীর আশা ভরসায় দেশের মানুষ আশা ভরসা দেখবে। সেই প্রধানমন্ত্রী এত তাড়াতাড়ি যদি এরকম জাতির কাছে, মানুষের কাছে যদি এরকম মুখে মুখে এখনই সমালোচিত হন কিংবা এরকম বাজে ভাষায় কথা বললেন, কয়জনকে গ্রেফতার করবেন? গত কয়েকদিন অনেকেই এইসব মন্তব্য করার কারণে গ্রেফতার হয়েছে। কয়দিন পরে এইভাবে চলতে থাকলে আমার মনে হয় মানুষ অবলীলায় বলা শুরু করবে কি ভাই, তখন কোটি কোটি মানুষকে গ্রেফতার করবে, কোটি কোটি মানুষকে গুম করা হবে। এমনি তো গুম কমিশন ওই আইনটা বাদ দিছে, দেখ, কিন্তু কয়জনকে গুম করবে? তা আমার কথা হলো যে এই জনগণকে এইভাবে এত প্রতিষ্ঠা করা যায় না। তাদেরকে তেল বা জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে সব দিক থেকে, এই যে আজকে তেলের দাম বাড়া হলো, কালকে সব জিনিসের দাম আবার আরেক দফা বাড়বে। যতটুকু প্রবৃদ্ধ হওয়ার কথা বলছিল 3%, সেটাও হবে না বিশ্ব ব্যাংকের। এবং মূল্যস্ফীতি যেটা বলা হয়েছিল 8% হয়নি, সেটা বেড়ে 10% ক্রস করবে। কারণ এখনো এই বছরের এখনো 2 মাস বাকি আছে, 1.5 মাস বাকি আছে। সুতরাং এই 2 মাসের ভিতরে, 2.5 মাসের ভিতরে মূল্যস্ফীতি গিয়ে কোথায় দাঁড়াবে, তখন এটা আপনার প্রবৃদ্ধি জিরোতে নেমে আসবে, মাইনাসে নেমে আসতে পারে, অস্বাভাবিক কিছু না। সুতরাং মানুষ তখন কোথায় যাবে? সুতরাং সেই মানুষকে কাটা গায়ে লবণ ছিটা দেওয়া উচিত না আমি মনে করি। এক্ষেত্রে সরকারের মন্ত্রীদের আরো দায়িত্বশীল হওয়া উচিত, প্রধানমন্ত্রীরও এ ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত, এবং তিনিও কথা বলতে গিয়ে অনেক মানে যেন ভুলভাল না বলে ফেলে, দায়িত্বহীন কথা কারো প্ররোচনা না বলে। ইতিমধ্যে এই যে জনাব সালাউদ্দিন সাহেব বিভিন্ন তার অ্যাক্টিভিটিস এর মাধ্যমে আজকে জাতির কাদের, ওবায়দুল কাদের 15 বছরে যা হয়েছে তা সালাউদ্দিন সাহেবের 1.5 মাসে সেই অবস্থা পৌঁছে গেছে, তার কিছু কাজের কর্মের কারণে। ইভেন কি আমি বিশ্বাস করি, আমার কাছে তথ্য আছে, বিশ্বাস করি বিএনপির ভিতরে বড় একটা অংশ সালাউদ্দিন সাহেব সহ্য করতে পারছে না। তার কারণে দল একটা পরে একটা এখন মানে বিভিন্ন দুর্নামের ভাগীদার এবং সুনাম থেকে বঞ্চিত হয়ে, এবং আস্তে আস্তে বিএনপির জনসমর্থন কমতেছে এই লোকটার কারণে। এটা তারা বড় কারণে এইসব নেতাকর্মীরা সারা দেশ থেকে জনগণের ভোটের সমর্থন নিয়ে তারা সংসদে আসছে। সুতরাং একজন নেতার কারণে জবাবদিহির মুখে পড়ুক, এটা কোনো এমপিরা চায় না। এবং তিনি সালাউদ্দিন সাহেব যদি এখানে জনপ্রিয়তা হারায় তাতে কিছু যায় আসে না, সরকারের বা রাষ্ট্রের কিছু হবে না। কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু একটা ফ্যাক্টর, তিনি কিন্তু যদি তার উপরে যদি জনগণ আস্থা হারাই ফেলে তাহলে যাবে কোথায় জনগণ বলেন? রাতারাতি কি একটা নির্বাচন দিয়ে আরেকটা সরকার আসা সম্ভব? এগুলো বাস্তবসম্মত? আসল কথায় আসেন, আসল কথায় আসেন। সেটা হলো যে এই যে তেলের ক্রাইসিস সমাধানের জন্য এই সমস্যাটা তো বৈশ্বিক, সেইখানে কি করবেন? এখন যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি হলো ইউনূস সরকারের শেষ মুহূর্তে নির্বাচনের মাত্র কয়েক ঘন্টা আগে, সেই চুক্তিটাই মাধ্যমে তো আপনার তেলের জ্বালানির বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া হয়েছে। শেষ, বাংলাদেশের জ্বালানির সার্বভৌমত্ব নাই জ্বালানি ব্যবসায়। তো সেটার কি হবে? বাংলাদেশ চাইলেই যে কোনো দেশ থেকে তেল কিনতে পারবে না। এখন বলা হচ্ছে রাশিয়া থেকে তেল কিনবে, কিন্তু রাশিয়া থেকে ডাইরেক্ট তেল কিনতে পারবে না। তাহলে কি করা হচ্ছে? রাশিয়ার তেল যাবে ইন্ডিয়ায়, ইন্ডিয়া থেকে রিফাইন করে সেই তেল আসবে বাংলাদেশ, মানে ইন্ডিয়ার মাধ্যমে বাংলাদেশ আনতে হবে ওদেরকে ব্যবসা দিয়ে। সেইটার কি সমাধান করা যায় যেন সরাসরি রাশিয়া থেকে তেল আমরা আনতে পারি? সেইটার কি হবে? সেগুলো নিয়ে কাজ করা। এই চুক্তি পরিবর্তন করতে হবে, এই চুক্তি অ্যামেন্ডমেন্ট করতে হবে, সেই রকমের পরিস্থিতি তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে ইন্টারন্যাশনালি যে পলিটিক্স করতে হয় তাই করতে হবে। বর্তমান যে পররাষ্ট্রমন্ত্রী আছে, যার তত্ত্বাবধানে ওই চুক্তি করা হয়েছিল, সেই লোকের সাথে আমেরিকার খুব ভালো সম্পর্ক, হয় তাকে দিয়েই কাটা তোলেন। কিন্তু আপনি চায়না রাশিয়ার সাথে তো এই পররাষ্ট্রমন্ত্রীর খুব সুসম্পর্ক আছে বলে আমাদের মনে হয় না। ওনার সাথে ভালো সম্পর্ক আছে ইন্ডিয়ার আর আছে আমেরিকার। এখন বাংলাদেশে তো চায়না রাশিয়া তো একটা ফ্যাক্টর। বাংলাদেশে 35 বিলিয়ন ইম্পোর্ট হয় চায়না থেকে। এই 35 বিলিয়ন ইম্পোর্ট যদি চায়না না করতে পারেন আপনি কোনো কারণে, তাহলে বাহিরে থেকে এক্সেপ্ট চায়না থেকে এই পরিমাণ ইম্পোর্ট করতে গেলে, অর্থাৎ ইউরোপ থেকে, এটা $70 বিলিয়ন দিয়েও আপনি ইম্পোর্ট করতে পারবেন না। কারণ চায়নায় যে দামে যে পণ্য পাওয়া যায় এটা পৃথিবীর কোথাও আপনি পাবেন না। আর এই প্রোডাক্টগুলো ইন্ডিয়াও নাই সব। ইন্ডিয়া 10% প্রোডাক্ট তো ইন্ডিয়ায় নাই চায়নার। তাহলে আপনি শেষ করতে হবে একটু।
তো সুতরাং সেই বাণিজ্য চুক্তি ঠিক করেন, আর চায়না আর আমেরিকার এই যে দুইটা পরাশক্তির তাদের সাথে সম্পর্কের ভারসাম্য আনেন। পাকিস্তান কিভাবে করছে ভাই? পাকিস্তান কিভাবে চায়নাকেও মানে সুসম্পর্ক রাখছে, আমেরিকার সাথেও সুসম্পর্ক। আমরা তো কথায় কথায় না একবারে পাকিস্তানকে যেভাবে তুলোধনা করি, মাঝে মধ্যে দেখছি আগের সরকারও যে বলতো যে আরে পাকিস্তান দূর, এটা একটা কোন রাষ্ট্র, মানে আমরা এদের চেয়ে বরং অনেক জায়গায় অনেক ভালো অবস্থায় আছি, আমরা এই দিক দিয়ে আগাই আছি, ওই দিক দিয়ে এই গ্রাফে ওই গ্রাফে এই সূচকে আমরা আগাই আছি। আজকে দেখেন সারা পৃথিবীতে পাকিস্তান প্রশংসার দাবিদার রাখে। তারা এই যুদ্ধটাকে মধ্যস্থ করার জন্য তার পাকিস্তানের যে ভূমিকা রাষ্ট্রপ্রধানের এবং সেনাপ্রধানের, এটা সবাই প্রশংসা পেয়েছে, পশ্চিমা এবং এশিয়ার সবাই। তো সুতরাং তাদেরকে না হেসে তাদের মতো এরকম কিছু একটা করার তো আমাদের যোগ্যতা নাই, আমরা জানি। তো সুতরাং মানুষের না হেসে বরং পাকিস্তান মডেলটাকে ফলো করেন, হাউ টু ডেভেলপ দ্য রিলেশন, হাউ টু কন্টিনিউ দ্য রিলেশন উইথ দ্য চায়না এন্ড আমেরিকা। চায়না আমেরিকা দুইজন দুই মেরুর, একজন আরেকজন আর বিপক্ষ শক্তি, তাদের সাথে সম্পর্ক রেখে তার অর্থনীতি, ব্যবসা বাণিজ্য সবকিছু নিয়ন্ত্রণ রাখতে পারছে এবং বৈশ্বিক যে এবং সমরাষ্ট্র সব মিলিয়ে রাখতেছে। আমরা সেটা কিভাবে করতে পারি সেটা বরং ওই অভিজ্ঞতা থেকে নিয়ে আমাদের করা উচিত। আমাদের শুধু ভারত আর আমেরিকার সাথে সম্পর্ক রাখলে হবে না, আমাদের চায়নার সাথেও সম্পর্ক করতে হবে। এখানে পররাষ্ট্রমন্ত্রীর বড় একটা এখানে দায়ভার আছে, তার একটা রেসপন্সিবিলিটি আছে এবং ওনার একটা পারফরমেন্স দেখানোর সুযোগ আছে। এবং এটা উনি কোনো কারণে ব্যর্থ হলে তাহলে প্রধানমন্ত্রী যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টারা আছেন, প্রধানমন্ত্রী নিজে আছেন, তাদের এইসব ব্যাপার হস্তক্ষেপ করে এই তেলের ব্যাপারটা এটা এই ঘরে বসে আলোচনা করে ঘরের মধ্য থেকে এর কোনো সমাধান আসবে না মনির ভাই। এর সমাধান হলে ইন্টারন্যাশনালি, ওই ইন্টারন্যাশনাল রাজনীতিতে ঢুকে তাদের মধ্য থেকেই আপনার এই স্বার্থ হাসিল করতে হবে। না হলে এই সমস্যা, এই যে ক্রাইসিস তৈরি হয়ে গেছে, যুদ্ধ থামলেও এই ক্রাইসিস অন্তত আগামী 6 মাস কন্টিনিউ করবে। এটাই হলো একটা নিয়ম, একটা ক্রাইসিস শুরু হলে সেটা বন্ধ করলো তার রেস্ট থাকে 6 মাস। সুতরাং এইটার ধাক্কা সামলাইতে না পারলে বাংলাদেশ বড় ধরনের সংকটের মুখে পড়বে। তা এইসব মিষ্টি মিষ্টি কথা দিয়ে কোনো কাজ হবে না। মন্ত্রীরাও তখন এক সময় মানে মানে ওই মুখ ঢেকে চলতে হবে, আমার তাই ধারণা মনে আছে। ধন্যবাদ মনির ভাই।